বেশি প্রয়োজন। যখন এই টাকাকে ম্যানেজ করার কথা আসে তখন প্রতিটা মানুষ সেটাই করে যেটা তার সঠিক মনে হয়। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে কাজটা আমরা করছি সেটা আমাদের জন্য সঠিক নাকি ভুল। যেমন একটি ধনী মানুষ ডিস্ট্র্যাকশন বিক্রি করে আর একটি গরিব মানুষ ওই ডিস্ট্র্যাকশন কেনে। একটি ধনী মানুষ স্কিল বাই করে, অন্যদিকে গরিব মানুষগুলো স্কিলের পরিবর্তে এন্টারটেনমেন্ট খোঁজে। একটি ধনী মানুষ সময় কেনে আর একটি গরিব মানুষ তার সময়কেই বিক্রি করে দেয়। একটি ধনী মানুষ নিজেকে ইমপ্রুভ করার জন্য ইনভেস্ট করে, অন্যদিকে একটি গরিব মানুষ নিজের আরামের জন্য খরচ করে। এটাই হলো ধনী এবং গরিব মানুষের মানসিকতার একটি পার্থক্য। আর আজকের এই ভিডিওতে টাকা এবং ধনী মানুষের ধনী হবার সমস্ত রহস্য আপনারা জানতে পারবেন। তো চলুন এই রহস্যটা আমি আপনাদের ছোট্ট একটি গল্পের মাধ্যমে বলি। নদীর ধারে থাকা একটি ঘন জঙ্গলের মধ্যে একটি কুঠিরে একটি বৌদ্ধ সন্ন্যাসী থাকত। আর ওই সন্ন্যাসী সন্ন্যাস গ্রহণের আগে ওই শহরের সব থেকে ধনী মানুষ ছিল। ব্যবসায় অনেক বেশি সফলতা অর্জন করার পর উনি ওনার জীবনের বাকি সময়টা আত্মজ্ঞান অর্জন করার জন্য এবং সমাজসেবা করার সিদ্ধান্ত নেয়। আর এই কারণেই ওনার সমস্ত সম্পত্তি দান করে দিয়ে সন্ন্যাসী হয়ে যান। আর একদিন সকালে যখন উনি ওনার কুঠিরের সামনে ধ্যানে বসেছিলেন তখন একটি ছেলে কান্না করতে করতে সেখানে এসে পৌঁছায়। ছেলেটির পরনে ছেঁড়া পোশাক, ক্লান্ত শরীর এবং চোখের মধ্যে অনেক জিজ্ঞাসা ছিল। ওই ছেলেটি সন্ন্যাসীকে প্রণাম করে বলে, গুরুজি, আমি আমার গ্রামের সব থেকে গরিব একটি মানুষ। আমি যত পরিশ্রমই করি না কেন কোনোভাবেই আমি টাকা জমা করতে পারি না। আমি যতটা টাকা রোজগার করি সেই সমস্ত টাকা খরচ হয়ে যায়। আর প্রতিটা মাসের শেষে আমার অবস্থা একই রকমের থাকে আর আমার পরিস্থিতিটা প্রতিনিয়ত আরও খারাপ হয়ে যাচ্ছে। তাই গুরুজি, দয়া করে আপনি আমাকে কোনো রাস্তা দেখান যে রাস্তায় চলে আমিও আমার আর্থিক পরিস্থিতি পরিবর্তন করতে পারবো। এরপরে ওই সন্ন্যাসী একটু হেসে ছেলেটিকে বসতে বলে। আর এরপরে সন্ন্যাসী বলে, ধনী কেবলমাত্র পরিশ্রম করে হওয়া যায় না, বরং সঠিক মানসিকতা এবং কিছু নিয়ম পালন করার পরেই ধনী হওয়া যায়। আর এখন আমি তোমাকে সেই সমস্ত নিয়মগুলোই বলবো যে নিয়মগুলো একসময় আমাকে এই শহরের সব থেকে ধনী মানুষ তৈরি করেছিল। যার মধ্যে প্রথম নিয়ম হলো টাকা সঞ্চয় করা। বেশিরভাগ মানুষ চিন্তা করে ধনী হবার অর্থ হলো যত দ্রুত সম্ভব অনেক বেশি টাকা রোজগার করতে হবে। কিছু মানুষ বলে, যদি আমি অনেক বেশি টাকা রোজগার করতাম তাহলে আজ আমি ধনী হতাম। আর আমি জানি তুমিও অনেকের কাছে এই কথাটা বলতে শুনেছ। কিন্তু ওই মানুষটাকে জিজ্ঞেস করে দেখবে তারা কি বেশি টাকা রোজগার করে বেশি টাকা বাঁচাতে পেরেছে? তাহলে এর উত্তরটা তুমি না পাবে। এর কারণ হলো একটি মানুষ যত বেশি টাকা রোজগার করে তার খরচ ঠিক তত বেশি বেড়ে যায়। প্রতিটা মানুষ একই রকমের জীবনে বেঁচে থাকে। তারা কাজে যায়, টাকা রোজগার করে, আর এরপরে ওই টাকা খরচ করে। পুনরায় তারা কাজে যায়, টাকা রোজগার করে, আর পুনরায় ওই টাকা খরচ করে। বেশিরভাগ মানুষ কঠোর পরিশ্রম করে কিন্তু তারপরেও তাদের সেভিংস শূন্য থাকে। যে কোনো মানুষই ধনী হতে পারে, কিন্তু শর্ত কেবল এতটুকু, তাকে পরিকল্পনা তৈরি করে দীর্ঘ সময় পর্যন্ত টাকা সেভ করতে হবে। আর টাকা সেভ করার নিয়ম আমাদেরকে বলে আমাদের প্রতি মাসের যে রোজগার সেখান থেকে আমাদের 20% টাকা সেভ করতে হবে। আর আমাদের রোজগারটা 5,000 টাকা হোক অথবা 5 লক্ষ টাকা, আমাদেরকে সেভ করাটা শিখতেই হবে। যারা নিজের টাকা সেভ করে না তারা অজুহাত দেয়, আমি যে টাকা রোজগার করি সেই টাকা দিয়ে আমার খরচই অনেক কষ্টের সঙ্গে চলে, তাহলে আমি টাকা সেভ কিভাবে করব? তাহলে বলি, এদের কথাতে কখনোই বিশ্বাস করবে না। কারণ এমনটা দেখা গেছে যে মানুষের কাছে যত বেশি টাকা থাকে তাদের ঋণ তত বেশি বেড়ে যায়। কারণ একটি মানুষ যত বেশি টাকা রোজগার করা শুরু করে সে তত বেশি টাকা খরচ করাও শুরু করে দেয়, যে কারণে তার ঋণ বাড়তে থাকে। আর ওই ঋণ পরিশোধ করার জন্যই তাকে দিনরাত কাজ করতে হয়। এই ঋণ একটি মানুষকে গোলাম তৈরি করে দেয়। এই কারণে আমাদের টাকা কেবলমাত্র আমাদের প্রয়োজন পূর্ণ করার জন্যই খরচ করতে হবে, নিজের অনিয়ন্ত্রিত ইচ্ছা পূর্ণ করার জন্য নয়। যেদিন থেকে আমরা টাকা সেভ করা শুরু করে দেব সেদিন থেকেই ধনী হবার প্রথম পদক্ষেপ শুরু হয়ে যাবে। প্রতি মাসে নিজের রোজগার থেকে 20% টাকা বাঁচিয়ে নেওয়া অনেকটা এমন যেমন একটি গাছ হবার জন্য ছোট একটি বীজ রোপণ করা হয়। নিজের সেভ করে রাখা প্রতিটা টাকা ওই বীজের মতো, যা দিয়ে একটি টাকার গাছ জন্ম নেবে। কিন্তু মনে রেখো, মানুষ নিজেই হলো ওই গাছের শত্রু। কারণ যদি তোমার মধ্যে আত্মনিয়ন্ত্রণ না থাকে তাহলে দেখা যাবে তুমি তোমার ওই টাকার গাছটা বড় হওয়ার আগেই সেটাকে খেয়ে ফেলবে। এর কারণ হলো
সমগ্র পৃথিবী তোমার টাকাকে তাদের প্রতি আকৃষ্ট করতে চায়। আর যদি তুমি এই জাল থেকে নিজেকে বাঁচাতে পারো, তাহলে তোমার আগামী ভবিষ্যৎ অনেক সুন্দর হতে চলেছে। দ্বিতীয় নিয়ম হলো টাকা ভুল জায়গায় খরচ করা বন্ধ করতে হবে। প্রথম নিয়মে তুমি শিখেছো যে কিভাবে আমরা আমাদের টাকা সঞ্চয় করব, আর এখন আমাদেরকে শিখতে হবে আমরা আমাদের টাকাকে কিভাবে সঠিক কাজে ব্যবহার করব। যখন আমরা ধনী হবার ইচ্ছা রেখে আমরা আমাদের টাকা সঞ্চয় করা শুরু করি, তখন আমাদের মধ্যে লোভ এবং ভয় তৈরি হয়। আমাদের লোভ সেই সমস্ত সুন্দর জিনিসের কল্পনা করায় যা টাকা দিয়ে কেনা সম্ভব নয়। আর যখন আমরা আমাদের বন্ধু, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সেই জিনিসটা কিনতে দেখি, তখন আমরাও চিন্তা করা শুরু করি যে আমাদের টাকাও এভাবেই খরচ করা উচিত। আমাদেরও সুন্দর এবং দামি জিনিস কেনা উচিত, যাতে আমিও আমার বন্ধু এবং প্রতিবেশীদেরকে দেখাতে পারি। আর অনেক মানুষ এই অন্য মানুষকে দেখাতে গিয়ে এই জালের মধ্যে ফেঁসে যায়, আর নিজের সঞ্চয় করা টাকা ক্ষণিকের খুশি এবং অন্যদেরকে দেখাতে গিয়ে নষ্ট করে দেয়। মনে রেখো, ধনী হবার জন্য কেবলমাত্র টাকা সঞ্চয় করাটাই যথেষ্ট নয়, বরং সেটাকে সুরক্ষিত রাখা এবং সেটাকে বাড়িয়ে তোলা প্রয়োজন। ধনী মানুষগুলো তাদের সঞ্চয় করা টাকাকে সঠিক জায়গায় ব্যবহার করে, অর্থাৎ সেই টাকা ইনভেস্ট করে। অন্যদিকে গরিব মেন্টালিটির মানুষগুলো নিজের সুখ ও আরামের জন্য নিজের ওই টাকা নষ্ট করে দেয়। দামি জিনিস কেনা, পরিবারের সঙ্গে ঘুরে বেড়ানো, নিজের পছন্দ মতো জীবনে বেঁচে থাকাটা ভালো, কিন্তু নিজের সারা বছরের সঞ্চয় মুহূর্তের মধ্যেই খরচ করে দেওয়া, এটা একদমই বুদ্ধিমানের মতো কাজ নয়। বেশিরভাগ মানুষ ক্ষণিকের খুশির জন্য তাদের ধীরে ধীরে সঞ্চয় করা টাকা নষ্ট করে দেয়, আর এদের ধনী হবার স্বপ্নটা কেবল স্বপ্ন হয়েই থেকে যায়। তৃতীয় নিয়ম হলো সঠিক জায়গাতে ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্ট অনেক মানুষের কাছে একটি ভয়ানক শব্দ, যেন এটা হলো কোনো ভূত যেটা তাদের সঞ্চিত অর্থ খেয়ে নেবে, কিন্তু এটা সত্যি নয়। যে টাকা আমরা সঞ্চয় করি সেই টাকাকে যদি আমরা ইনভেস্ট না করি, তাহলে সেই টাকা আমাদেরকে আরও বেশি টাকা কি করে রোজগার করে দেবে। ধনী হবার নিয়ম হলো নিজের টাকাকে কাজে লাগাতে হবে, আর সেখান থেকে যে লাভ হবে সেই টাকাকেও পুনরায় কাজে লাগাতে হবে। তারপরে আমাদের ওই টাকাটা বাড়বে। যেভাবে জল, সার ও সূর্যের আলো ছাড়া একটি গাছ মরে যায়, একইভাবে যদি আমাদের টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করা না হয়, তাহলে মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের সঞ্চিত টাকার মূল্য কম হয়ে যাবে। যদিও ইনভেস্ট করার সময় আমাদের ছোট্ট একটি কথা খেয়াল রাখতে হবে, যে ওই ইনভেস্টমেন্ট থেকে কতটা লাভ পাওয়া যাবে। যদি তোমার দ্বারা করা ইনভেস্টমেন্ট ইনফ্লুয়েন্সকে কভার করতে না পারে, তাহলে এটা সঠিক ইনভেস্টমেন্ট নয়। ইনভেস্টমেন্টের সঠিক অর্থ হলো ইনফ্লুয়েন্সের তুলনায় অতিরিক্ত রিটার্ন পাওয়া। তাই নিজের মূলধনের সুরক্ষার সঙ্গে সঙ্গে যেখানে তুমি অতিরিক্ত রিটার্ন পাবে সেখানেই তোমাকে ইনভেস্ট করতে হবে। ধনী হবার জন্য ইনভেস্টমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম, কিন্তু ইনভেস্টের নামে কিছু চালাক মানুষের থেকে আপনাকে সাবধান থাকতে হবে। বেশিরভাগ মানুষ এটা মনে করে ধনী হবার অর্থ হলো অনেক বেশি টাকা রোজগার করা, কিন্তু তারা এটা বোঝে না কেবলমাত্র ইনকাম দিয়ে নয়, বরং একটি মানুষ সেভিংস এবং ইনভেস্টিংয়ের কারণেই ধনী হয়। চতুর্থ নিয়ম হলো নিজের টাকার হিসাব রাখো। নিজের টাকার হিসাব রাখাটা ভুল নয়, বরং এটা হলো একটি বুদ্ধিমানের কাজ। আমাদের এটা জানতে হবে যে আমাদের টাকাটা কোথায় যাচ্ছে আর কোথায় আমরা ফালতু খরচ করছি। ধনী হবার জন্য আমাদের খরচের উপরে নিয়ন্ত্রণ এবং তার সম্পর্কে আমাদের জানা অনেক বেশি প্রয়োজন। তুমি মানুষদেরকে এটা বলতে শুনেছো যে আমি প্রতি মাসে অনেক টাকা রোজগার তো করি, কিন্তু সেই টাকা কোথায় চলে যায় সেটা আমি বুঝতেই পারি না। বাস্তবে এই মানুষগুলো তাদের খরচের উপরে কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না, আর যখন এদের টাকা শেষ হয়ে যায় তখন এরা এদের বন্ধু ও প্রতিবেশীদের কাছে থেকে টাকা ধার নিয়ে খরচ করে, আর এরা ভাবে যে পরের মাসে এই টাকা শোধ করে দেব। আমি তোমাকে একটা কথা বলে রাখি, ঋণ সবসময় আমাদের গরিব হওয়ার দিকেই নিয়ে যায়। আর এখানে তোমাকে মনে রাখতে হবে ঋণ দুই রকমের হয়, একটি হলো ভালো ঋণ আর একটি হলো খারাপ ঋণ। খারাপ ঋণ হলো সেটা যে ঋণের সাহায্যে আমরা আমাদের শখ পূর্ণ করি, আর ভালো ঋণ হলো সেটা যে ঋণের সাহায্যে আমরা আমাদের অ্যাসেট তৈরি করি। 5 নম্বর নিয়ম হলো ধনী হতে চাইলে তোমাকে সম্পত্তি কিনতে হবে। বেশিরভাগ মানুষ সারা জীবন এটাই বুঝতে পারে না যে আসল কথা এটা নয় যে তুমি কতটা টাকা রোজগার করো, বরং গুরুত্বপূর্ণ হলো এটা যে তুমি কত টাকা সেভ করতে পেরেছো। আমরা প্রত্যেকেই ওই গরিব মানুষগুলোর গল্প শুনেছি যারা হঠাৎ করেই ধনী হয়ে গেছে, কিন্তু কিছু সময় পর তারা পুনরায় গরিব হয়ে যায়। এরা ভাগ্যের কারণে অনেক বেশি ধনসম্পত্তি পেয়ে তো যায়,
কিন্তু কিছু বছরের মধ্যেই এরা পুনরায় সেখানে ফিরে আসে যেখান থেকে তারা শুরু করেছিল। আর এর কারণ হলো তারা ধনী মানুষদের এই নিয়মটা জানে না, যেটা বলে সবসময় আমাদের অ্যাসেট কেনা উচিত, লাইবিলিটি নয়। এটা শুনতে হয়তো খুবই সাধারণ মনে হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানেই না যে এই নিয়মটা কত শক্তিশালী একটি নিয়ম। আর অনেক মানুষ তো এটাও জানে না অ্যাসেট এবং লাইবিলিটির মধ্যে পার্থক্যটা কী। ধনী মানুষগুলো অ্যাসেট একত্রিত করে আর গরিব মানুষগুলো লাইবিলিটি একত্রিত করে, কিন্তু মজার কথা হলো এদের মনে হয় যে তারা অ্যাসেট তৈরি করছে। আর কোনো একটি জিনিস অ্যাসেট নাকি লাইবিলিটি সেটা তুমি কিভাবে বুঝবে? তাহলে এর উত্তরটা খুবই সহজ। অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা আমাদের পকেটে টাকা নিয়ে আসে, আর লাইবিলিটি হলো সেই সমস্ত জিনিস যা আমাদের পকেট থেকে টাকা বার করে নেয়। আর ধনী হওয়ার জন্য তোমাকে এই দুটো জিনিসের পার্থক্য বুঝতে হবে। অনেক মানুষ আছে যারা অনেক বেশি টাকা রোজগার করার পরেও তারা ধনী হতে পারছে না, আর এর পিছনের কারণ হলো তারা সারা জীবন অ্যাসেটের পরিবর্তে লাইবিলিটি কিনতেই ব্যস্ত থাকে। আর এটা বলেই ওই গুরুজি ওনার কথা শেষ করেন। আর এরপরে ওই গুরুজি বলে,